জুলাই আগস্ট গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আর সন্তোষ জানিয়ে জামায়াতে ইসলামী বলছে আন্তর্জাতিক আইন মেনে হয়েছে বিচার। এনসিপি চায় রায় কার্যকর। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। Accused Prime Minister Sheikh Hasina committed crimes against humanity. জুলাই বিপ্লবের 15 মাসের মাথায় মানবতা বিরোধী অপরাধের প্রথম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। We have decided to award a single sentence of death. রায় ঘোষণার পরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। যথেষ্ট কম। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এদিকে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজকের রায়ের মধ্য দিয়ে একটা স্বচ্ছ জাজমেন্ট এই জাতি পেয়েছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। রায়কে স্বাগত জানিয়ে এনসিপি শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানায়। শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদ এবং খেলাফত মজলিসও। ফ্যাসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ, তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি। এই বিচারের মধ্য দিয়ে প্রমাণ হলো জুলুম, অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে নিস্তার পাওয়া যায় না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতরাত 11টার দিকে এ ঘটনায় আব্দুল হামিদের বাড়ির দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিঠামইন থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি এবং কেউ আটক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আগামী জাতীয় নির্বাচন বাজারে নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়িয়ে দিবে এমন আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, নির্বাচন ঘিরে অবৈধ টাকার সরবরাহ বাড়তে পারে। এতে বাজারে পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি, যা নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। আর এই উৎসবে বেশিরভাগ সময় জনগণ তার নিজের টাকা খরচ করে অংশ নেন না, বরং প্রার্থীরাই যোগান দেন ব্যাপক পরিমাণ অর্থ। প্রার্থীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠে হরহামেশাই। অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচনে প্রার্থীদের খরচ করা অর্থের বড় অংশই অবৈধ পথে আয় বা কালো টাকা। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতিতে কালো টাকার প্রবাহ বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং বিভিন্ন রকমের গবেষণায় দেখা গেছে যে এই সময়টাতে গ্রামে গঞ্জে অর্থের সরবরাহ ঘটে এবং এটাকে যারা প্রার্থী রয়েছেন বা যারা প্রার্থীদের সমর্থক রাজনৈতিক দলসমূহ তারা এটাকে বিনিয়োগ মনে করেন। স্থানীয় পর্যায়ে যে এই কালো টাকার সরবরাহ হয়, তো তখন কিন্তু স্থানীয় অর্থনীতির যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা বিঘ্নিত হয়। এই কালো টাকা বাজারে হঠাৎ বাড়তি অর্থের যোগান সৃষ্টি করে। এতে বেড়ে যায় মূল্যস্ফীতি, তৈরি হয় আয় বৈষম্য। জনসংযোগের সময়টাতে আসলে এখানকার হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে যে পরিবহন খরচ, যে খাদ্য খরচ, এগুলো সমস্ত রকমের খরচ কিন্তু ইতিমধ্যে বেড়ে যাওয়া শুরু হয়েছে। এই কারণেই দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ে, বিশেষ করে গ্রাম পর্যায়ে মূল্যস্ফীতির উপর একটা বড় চাপ তৈরি হয়েছে। ব্ল্যাক মানি যখন সার্কুলেশন হতে শুরু করে,
ঘুষ এবং দুর্নীতির মাধ্যম দিয়ে যে টাকাগুলো সার্কুলেট হওয়া শুরু করে এবং তখন সেই টাকাটা যখন বাজারে চলে আসে তখন কিন্তু সাধারণ ক্রেতারা ওই বাজারে আর টিকে থাকতে পারে না, কারণ সাধারণ ক্রেতাদের যে আপনার পার্চেসিং পাওয়ার, সেই পার্চেসিং পাওয়ারটা তখন কমে যায়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে অবৈধ টাকার বিস্তার রোধে নির্বাচন কমিশনের শক্ত নির্দেশনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। প্রতিটা পাড়ায় পাড়ায় যে ক্যাম্প তৈরি করে, সে প্রতি ক্যাম্পে যে খাওয়া দাওয়া হাত খরচের যে টাকাটা খরচ হয়, এটা তো এটার ভিত্তিতে অনুমান করা যায় যে কত কোটি টাকা একজন ক্যান্ডিডেট খরচ করে। অবৈধ কর্মকাণ্ডের রেস্ট্রিকশন আনা যায়, তাহলে নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়াটা স্বাভাবিক হবে। ইলেকশন যে ডিসিপ্লিন, সেই ইলেকশন ডিসিপ্লিনের ভিতরে একটা প্রভিশন থাকা উচিত, যে নির্বাচন কস্ট একটা মিনিমাইজেশন থাকা উচিত। এদিকে গত ৩ নভেম্বর আইন মন্ত্রণালয়ের এক অধ্যাদেশে জানানো হয়, নির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি ব্যয় করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ফুটবল। ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, দলের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। ভারতীয়রা কঠিন প্রতিপক্ষ হলেও এই ম্যাচ জয়ে আশাবাদী তার দল। অন্যদিকে শুধু হামজা চৌধুরী নয়, পুরো বাংলাদেশ দল নিয়ে পরিকল্পনা করেছেন ভারতের কোচ খালিদ জামিল। আজ রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। রিপোর্ট কুশলী আসিরের। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। সি গ্রুপ থেকে দুই দলই ছিটকে গেলেও মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া বাংলাদেশ ভারত। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্কযুদ্ধে মেতেছে দুই দলের সমর্থকরা, যার উত্তাপটা ভালোই বুঝতে পারছেন কোচ ও খেলোয়াড়রা। এক যুগের ক্যারিয়ারে ভারতের বিপক্ষে খেললেও জয় নেই জামালের। এই ম্যাচে জয় পেতে মুখিয়ে আছেন এই মিডফিল্ডার। ইন্ডিয়ার সাথে একটা স্পেশাল রিলেশনশিপ, হেট অ্যান্ড লাভ। আমি অনেকবার ইন্ডিয়ার সাথে খেলছি, কিন্তু অনেকবার যখন খেলছি ড্র হয়েছে। সো এখনও জয় না, আমি একটা জয় চাই। হামজা চৌধুরীর পর সমিত সোমের মতো বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার যোগ দেয়ায় বদলে গেছে বাংলাদেশের খেলা। তাই ঘরের মাঠে বাংলাদেশকে হালকা করে নেয়ার সুযোগ নেই বলছেন ভারতীয় কোচ। আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না, বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। আশা করি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১৩৬, বাংলাদেশ রয়েছে ১৮৩তম স্থানে। ৪৭ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে সবশেষ ২০০৩ সালে জিতেছিল বাংলাদেশ। ২২ বছর আগে জাতীয় স্টেডিয়ামের এই মাঠে ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে এগিয়ে যান আমিনুল আলফাজরা। দীর্ঘ ২ যুগের অবসান ঘটাতে চান জামাল হামজারা। কুশলী আসির, এনটিভি নিউজ, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সারা দেশের মতো কুষ্টিয়াতেও বইছে নির্বাচনী হাওয়া। বিএনপি প্রার্থী ঘোষণার পরে জোরে সোরে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। বিএনপির সাথে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের প্রার্থীরাও। তবে এবার ভোটে পছন্দের প্রার্থীর বাছাইয়ের ক্ষেত্রে অনেকটা সচেতন নবীন প্রবীণ সব বয়সের ভোটাররা। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। ৯০ দশকে দক্ষিণ পশ্চিমের জেলা কুষ্টিয়ায় একচ্ছত্র আধিপত্য ছিল চরমপন্থী সন্ত্রাসীদের। খুন, রাহাজানি, মুক্তিপণ, ডাকাতি সহ অসংখ্য অপরাধের সাথে যুক্ত ছিল এসব সংগঠন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে একটা সময় জনমনে স্বস্তি ফিরলেও সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। স্থানীয়দের অভিযোগ, এসব বাহিনী পরিচালিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তাই প্রভাব বিস্তারের শঙ্কা আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। প্রশাসনের উচিত দায়িত্বশীল জায়গা থেকে এই লুট হওয়া অস্ত্রগুলো পুনরুদ্ধার করা এবং সামনে যে নির্বাচন আসছে, নির্বাচনে যাতে এই অস্ত্রগুলো ব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে কুষ্টিয়ার 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। দলীয় প্রার্থী মনোনীত হওয়ার পর থেকে দিনরাত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এত সব দল আর প্রার্থীদের মধ্যে নতুন ভোটাররা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের চাওয়া সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যে আমাদের দুর্নীতির সাথে কখনো জড়িত থাকবেন এবং কোনোদিন ভোট দিতে যাতে পারি নাই,
আমরা এমন একটা সরকার মাধ্যমে জাতি চাই যাতে একটা ভালো প্রার্থীর দিকে ভোট দিতে চাই, নির্ভেজাল ভোট হবে, আমরা আরামে ভোট দিতে পারবো। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। স্বচ্ছ পরিচ্ছন্ন দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এমন সর্বজন গৃহীত মানুষকে প্রার্থী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জেলার বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আগামীকাল পাঠানো হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। গণমাধ্যমের প্রশ্নের জবাবে কর্মকর্তারা জানান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 453 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি সরবরাহ করা হবে। তবে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে শুধুমাত্র রায়ের আদেশের অংশটুকু পাঠানো হবে। গতকাল জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 15তম দিনে 19তম সাক্ষী শানে রৌনক বসুনিয়া সাক্ষ্য দিয়েছেন। 24শে জুলাই অভ্যুত্থানে ঢাকার উত্তরায় প্রথম শহীদ মাহমুদুল হাসান রিজভীর পরিবার স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডে খুশি হলেও রায় কার্যকর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। মাহমুদুল হাসান রিজভীর বাড়ি নোয়াখালীর হাতিয়া পৌরসভার চর কৈলাস এলাকায়। নিহত রিজভীর নানার বাড়ি হাতিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামে। সেখানেই তাকে দাফন করা হয়। রিজভীর মামা আবুল খায়ের সোহেল বলেন, 18 জুলাই উত্তরায় কিছু বুঝে ওঠার আগেই একটি গুলি লাগে রিজভীর মাথায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায় তার বন্ধুরা। সেখানেই তার মৃত্যু হয়। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে শহীদ রিজভীর পরিবার। ছেলে বলতো, বাবা তুমি আজ চাকরি ছেড়ে দিবে, আমার আর বেশি দিন নেই, আমি চাকরি করলে তোমার চাকরি করার দরকার নাই, এত কষ্ট করে রাত কি দিন কি কোনো সময় নেই, এই চাকরির দরকার নাই। আজকে কথা বলার মতো আমার পরিবারে কেউ নাই। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যাম কেনার কথা আগে বলা হলেও সে সংখ্যা কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শর্টগান এবং চাহিদা থাকায় 1 লাখ ই-পাসপোর্ট ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না, যখন প্রপোজালটা আসবে তখন আপনারা। এদিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবেই পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে যুবদল। সকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে এক মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এ সময় তারা অভিযোগ করেন নির্বাচন বানচালে কিছু কৌশল অবলম্বন করে কাজ করছে কুশীলবরা। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই দেশে এসব ঘটনা ঘটছে বলেও দাবি করেন তারা। আর এর মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টায় আছে একটি মহল। তারা আরও বলেন, একটি উচ্চাকাঙ্ক্ষী বিতর্কিত ও স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপপ্রচারে লিপ্ত। নির্বাচনকে যারা প্রলোভিত করতে চান, বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন না হলে ওই পক্ষের লাভ, যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না বুঝতে পারছে, তাদের লাভ হবে, কিন্তু জনগণের ক্ষতি হবে। স্বৈরাচার শেখ হাসিনার শেষ পরিণতি নিজেদের সব নেতাকর্মীকে ফেলে নিজ পরিবারের সদস্যদের নিয়ে দেশ থেকে পালিয়ে যায়।
যারা নিজের দেশের সাথে এবং জনগণের সাথে প্রতারণা করে তাদের পতন এভাবেই হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রায় 1.5 শতাধিক অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এছাড়াও কৃষকদের মাঝে কৃষি পণ্য, বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাদের প্যানেলের নাম দেয়া হয়েছে অদম্য জবিয়ান ঐক্য। এ প্যানেলে ভিপি পদে লড়বেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে লড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক মাসুদ রানা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি পদে প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী সুখিমন, আন্তর্জাতিক সম্পাদক পদে নওশিন জয়া সহ বেশ কয়েকটি পদে নারী শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়। ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। জিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী, ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। সকালে রংপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামুর পক্ষে ধানের শীষের মিছিল করেছে নেতাকর্মী। লিফলেট বিতরণ, গণমিছিল ও পথসভার মাধ্যমে নওগাঁ 4 আসনের বিএনপি প্রার্থী ডক্টর ইকরামুল বারী টিপুর নির্বাচনী সভা হয়েছে। পাবনায় জনসংযোগ করেছে 5 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কুমিল্লায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক সহ জনসভা করেছেন 5 আসনের বিএনপি প্রার্থী জসিমউদ্দিন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দলের নেতারা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে ফতুল্লা মডেল থানায় 4টি হত্যা মামলা এবং সদর মডেল থানার একটি পুলিশ নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সকালে নারায়ণগঞ্জ সদর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশ নির্যাতনের একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুন্না আক্তার মনির আদালতে ফতুল্লার 4টি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আইভির অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, 5টি মামলায় গ্রেফতার দেখানো হলেও কোনো মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে এই মামলাগুলো সাজানো হয়েছে। রাজবাড়ীতে মাইনুদ্দিন গাজী হত্যা মামলায় 4 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এক আসামিকে খালাস দেয়া হয়। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল ফয়সাল খান, জনি ব্যাপারী, ইসহাক মিজি ও নেসার পাটোয়ারি। 2016 সালের 18 মার্চে মোবাইলের মেমোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে সদর উপজেলার কল্যাণপুর এলাকার মইনুদ্দিন গাজীকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান গাজী বাদী হয়ে 5 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গতকাল থেকে দেশের কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে কিশোরগঞ্জের মিঠামইন বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরের গ্রামীণ ব্যাংক শাখায় ভোরে দুর্বৃত্তদের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে বেশ কিছু কাগজপত্র, চেয়ার টেবিল। গতরাতে বরিশাল সদর উপজেলার দিনারেরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাভারে আশুলিয়ার বগাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সকালে একটি কাঁচা মাল ভর্তি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর ফরিদপুর স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পদোন্নতির দাবিতে নাটোরের সবগুলো সরকারি কলেজের প্রভাষকরা কর্মবিরতি পালন করছে। নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করে সকাল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করে। একই দাবি আদায়ে সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে মানববন্ধন করে পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা। এতে বন্ধ হয়ে যায় ক্লাসের পাঠদান। তাদের অভিযোগ, প্রায় 1 যুগ ধরে প্রভাষক পদে চাকরি করলেও তাদের পদোন্নতি দেওয়া হয়নি। পদোন্নতি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও জানান তারা। নানা আয়োজনে এবারও পালিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ও প্রতিষ্ঠার হীরক জয়ন্তী। প্রতি বছরের ন্যায় সকালে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে আনন্দ ও শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা ও স্মৃতিচারণ সভা। এদিকে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 13তম প্রতিষ্ঠা বার্ষিক ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। কুড়িগ্রামে বিসিক শিল্প উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিসিক শিল্পনগরীর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ও বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ। জয়পুরহাটে কালায়ে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে বসেছে একদিনের মাছের মেলা। সারি সারি দোকান সাজানো হয়েছে হরেক রকমের মাছ। ক্রেতা বিক্রেতাদের হাক ডাক আর দরদামে জমে উঠেছে একদিনের ঐতিহ্যবাহী এ মাছের মেলা। জমজমাট এই মাছের মেলায় আসা নানা বয়সী মানুষ উৎসাহ নিয়ে ঘুরে ঘুরে মাছ দেখছেন। কেউ বা দরদাম করে স্বাদ আর সাধ্যের সাথে সমন্বয় করে কিনছেন পছন্দের মাছ। গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যকে লালন করতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে ঘিরে এমন মাছের মেলার আয়োজনে খুশি এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকা সফররত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার প্যাসকেল গ্রোতেনহুই আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত মন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। এই সময় তারা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং সামাজিক ব্যবসা বিষয়ে দুদেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার বদ্ধপরিকর বলেও সফররত মন্ত্রীকে জানান প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চেপে বসা ফ্যাসিস্টের কবল থেকে দেশমুক্ত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে একটি অস্থির সময়ে বসবাস করছে সবাই। এই মুহূর্তে ব্যারিস্টার মজুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মজুদ ছিলেন অন্যতম। নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি, যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার দেশের মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,76,95,183 জন। বিকেলে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,14,14,907 জন ও নারী ভোটার 6,28,79,042 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,234 জন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও মার্ক্সবাদী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়ে গেজেটে প্রকাশ করা হয়েছে বলেও জানান ইসির সিনিয়র সচিব। তবে নিবন্ধন পায়নি আম জনতা পার্টি।
দোসরা মার্চ 2025-এ ছিল 12,37,32,74, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। হিজরা তৃতীয় লিঙ্গ 1,234। দুর্নীতির অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 1,360 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনে 3 ধাপে দেশে বিদেশে এসব সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এদিন বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 14.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তিনি কাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,36,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মিসেস জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের নামে কাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13,38,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়ায় তিনি ও তার স্বামী ডক্টর এম মোশাররফ হোসেন আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষকদের 4টি ভূঁইফোর সংগঠন অযৌক্তিক দাবিতে আন্দোলন করছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামানো হয়েছে। রাজধানী সচিবালয় ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে শিক্ষকদের ভোগান্তিতে ফেলেছে এ সকল সংগঠন। প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন সরকারের সাথে আলোচনা করে ঐক্যমতে পৌঁছেছে জানিয়ে উপদেষ্টা বলেন, 13তম গ্রেডের বেতন বাড়িয়ে 11 গ্রেডে উন্নীত করতে চিঠি দেয়া হয়েছে। সাউন্ড গ্রেনেডের কারণে শিক্ষিকার মৃত্যু হয়নি দাবি করে বিধান রঞ্জন রায় বলেন, তিনি আগে থেকে নানা ধরনের অসুখে ভুগছিলেন। জানান, আগামী বছরের জানুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার। দেশের যে কোনো নাগরিক এই প্রোগ্রামে আবেদন করতে পারবে। 3 ফরম্যাটেই সহ অধিনায়কত্ব নিয়োগ দিয়ে অনেককে চমকে দিয়েছে বিসিবি। সহ অধিনায়কত্বের সঙ্গে বদল হয়েছে 3 কমিটির চেয়ারম্যান। ওয়ানডে অধিনায়কত্ব থেকে কয়েক মাস আগে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়া হলেও মিরাজের ডেপুটি হিসেবে তাকেই আবার বেছে নিয়েছে বোর্ড। অথচ মিরাজকে নেতৃত্ব দিতে শান্তকে সরানো হয়েছিল। সম্প্রতি শান্তকে টেস্ট নেতৃত্বে ফেরানোর পর তাকে এবার দেওয়া হলো ওয়ানডে ডেপুটির দায়িত্ব। মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে নেতৃত্বের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টেস্টের সহ অধিনায়কত্ব। অন্যদিকে মাত্র 5 টি-20-র অভিজ্ঞতা নিয়েই সাইফ হাসানকে করা হয়েছে টি-20-তে লিটন দাসের ডেপুটি। অন্যদিকে সাম্প্রতিক বিতর্কের মুখে নারী উইংয়ের চেয়ারম্যান পদে আনা হয়েছে পরিবর্তন। আব্দুর রাজ্জাকের পরিবর্তে সেখানে চেয়ারম্যান হয়েছেন রূপাপা দৌলা। রাজ্জাককে দেয়া হয়েছে হাই পারফরম্যান্সের দায়িত্ব। অন্যদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে এইচপি থেকে পরিবর্তন করে দেয়া হয়েছে গ্রাউন্ডস কমিটির দায়িত্ব। তুলনামূলক অনভিজ্ঞ জার্মানিকে 57-27 পয়েন্টে হারিয়েছেন। নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার শ্রাবণী, বৃষ্টি ও স্মৃতিরা শুরু থেকে প্রতিপক্ষকে আটকে রাখেন। মাত্র 5 মিনিটে জার্মানদের প্রথমবার অল আউট করে স্বাগতিকরা। তখন রূপালী আক্তারের দল এগিয়ে যায় 10-0 পয়েন্টে। মাত্র 2 বছর আগে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা এক পর্যায়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। শারীরিক গঠনে ইউরোপের প্রতিনিধিরা বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও অভিজ্ঞতা ও দক্ষতায় তাদের টেক্কা দিয়েছে রূপালীরা। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়েছিল 28-9 পয়েন্টে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের কিছুটা গাছাড়া ভাবে কারণে জার্মানি বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচের শেষ 6 মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অল আউট হয়। তখন স্কোর ছিল 43-21।